আমি স্ক্রিনটা শেয়ার করছি। কনসেপ্ট সোশ্যাল জাস্টিস উইথ ইন্ডিয়ান এক্সাম্পল, মানে সামাজিক ন্যায় বিচার ভারতের উদাহরণ সহ, এটা আমাদের বিষয়বস্তু। সোশ্যাল জাস্টিস রেফার্স টু দ্য ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, opportunities and rights, removing structural barriers of caste, class, gender and region। বাংলা করলে এরকম দাঁড়ায় যে সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় কি কি জিনিস: রিসোর্স মানে সম্পদ, সুযোগ সুবিধা, এবং রাইট মানে অধিকার, এগুলির ন্যায্য বন্টন কোন কোন ক্ষেত্রে, যাতে আহ, জাতি, শ্রেণী, লিঙ্গ এবং অঞ্চল ভিত্তিক বৈষম্য দূর হয়। সহজ করলে বিষয়টি এরকম: জাতি, শ্রেণী, লিঙ্গ এবং অঞ্চল নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সমস্ত সম্পদ, যে সামাজিক অধিকারগুলো, সেগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ সুযোগ সুবিধা যাতে সমানভাবে পায়, আর ইকুয়াল রাইটস তাদের যদি থাকে, সেটাকেই বলা হচ্ছে সোশ্যাল জাস্টিস। এবার এই অধিকারগুলো আমাদের সংবিধান স্বীকৃত, সেটা দেখো এখানে লেখা রয়েছে কনস্টিটিউশন আর্টিকেল 14 to 18 অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ভূগোলের দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে আঞ্চলিক বৈষম্য মানে রিজনাল ডিসপ্যারিটি লক্ষ্য করা যায়, গ্রাম শহরের ভিতরে ভেদাভেদ লক্ষ্য করা যায় বা বিভাজন লক্ষ্য করা যায়, এবং ট্রাইবাল রিজন এবং আদিবাসী অঞ্চলের সমস্যাগুলোকেও স্থানিকভাবে বিশ্লেষণ করা যায়। এই জন্য এই সোশ্যাল জাস্টিসটা আমাদের গুরুত্বপূর্ণ। কোর কনসেপ্ট কোন কোন ক্ষেত্রে, মানে মূল ধারণা কোন কোন ক্ষেত্রে সোশ্যাল জাস্টিস বিষয়টা প্রয়োগযোগ্য। প্রথম বিষয় হচ্ছে ইকুয়ালিটি, মানে যেটা দিয়ে প্রতিষ্ঠা হয় সোশ্যাল জাস্টিস, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটির বাংলা আমরা এরকম বলতে পারি সমতা। ইকুয়াল রাইটস ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্লাস, জেন্ডার অর রিলিজিয়ন। এটা আমরা ইন্ট্রোডাকশন ওইখানেও একটু দেখলাম যে এই কথাটায় বলা হচ্ছে যে জাতি, শ্রেণী, লিঙ্গ বা ধর্ম নির্বিশেষে সমান অধিকার সবার জন্য। এটার মাধ্যমে প্রতিষ্ঠা হয় সোশ্যাল জাস্টিস। আর্টিকেল 17 অনুসারে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে। আগে সমাজে সব মানুষের সমান অধিকার ছিল না। সমাজে কিছু পিছিয়ে পড়া মানুষ, তারা উচ্চ বর্ণের মানুষরা, তাদেরকে সব ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত করে রাখতো। ন্যায্য যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেইগুলো যেগুলো সংবিধান স্বীকৃত তখন ছিল না, সেইগুলো তারা বঞ্চিত হতো। এবার সংবিধান যখন প্রয়োগ হলো, তখন থেকে এই আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতার বিলোপ করা হলো। অর্থাৎ সব মানুষ, যেটা সবার জন্য যেগুলো, সেখানে উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ থাকবে না, কোনো কাস্ট বেস বেরিয়ার থাকবে না, কোনো ধর্ম বেরিয়ার থাকবে না, সবার জন্য সমান সুযোগ সুবিধা সংবিধান থেকে স্বীকৃত হলো। ফলে সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, এটা প্রতিষ্ঠা হলো। 2 নম্বর বলা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে আমরা এরকম বলতে পারি ন্যায্যতা। প্রোভাইডিং স্পেশাল সাপোর্ট টু ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ মানে হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ বা বঞ্চিত জনগোষ্ঠী, তাদের বিশেষ সহায়তা প্রদান করা। এবার বঞ্চিত মানুষ বা পিছিয়ে পড়া মানুষ হচ্ছে তারাই বা সমাজ সৃষ্টির সূত্রলগ্ন থেকে সমান পরিমাণ সুযোগ সুবিধা যারা পাচ্ছে না, সেরকম কারা? এক্সাম্পল দেখো: রিজার্ভেশন ইন এডুকেশন অ্যান্ড জব ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড কাস্ট। সম্প্রদায়ের মানুষজনদেরকে আপলিফট করার জন্য সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে কোন কোন ক্ষেত্রে? শিক্ষা এবং চাকরি, এই দুটি ক্ষেত্রে সংরক্ষণের মাধ্যমে তাদেরকে আপলিফট করা, অর্থাৎ যারা আগে থেকে এগিয়ে গেছে তাদের সাথে সমান সারিতে নিয়ে আসার জন্য এই ব্যবস্থাপনাটা করা হয়েছে। অর্থাৎ প্রোভাইডিং স্পেশাল সাপোর্ট, এদেরকে স্পেশাল সাপোর্ট দেওয়া হচ্ছে রিজার্ভেশন পলিসির মাধ্যমে। হিউম্যান রাইটস, প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এখানে মৌলিক অধিকারের সুরক্ষার কথা বলা হয়েছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর 6 to 14 ইয়ার্স চাইল্ড, ঠিক আছে? অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে বিনা পয়সায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করার ব্যবস্থা করা আছে এই 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্টের মাধ্যমে। সোশ্যাল ইনক্লুশন মানে সামাজিক অন্তর্ভুক্তি। এখানে কি? ইন্টিগ্রেশন মার্জিনালাইজড গ্রুপস ইনটু মেন স্ট্রিম সোসাইটি। সমাজের মধ্যে যারা প্রান্তিক মানুষ তাদেরকে অন্তর্ভুক্তি করো, মানে প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসা। ওকে, সেটাকেই বলা হচ্ছে সোশ্যাল ইনক্লুশন। এক্সাম্পল কি? এবার এখানেও কারা মার্জিনালাইজড পিপল বলতে কাদের বলা হচ্ছে? দেখো, তোমরা এরকম শুনে থাকবে যে 2 ধরনের ওয়ার্কার হয়ে থাকে, যে মেন ওয়ার্কার আর মার্জিনাল ওয়ার্কার। মেন ওয়ার্কার হচ্ছে কারা? মেন ওয়ার্কার হচ্ছে যারা বছরে 365 দিন, তো তার ভিতরে 180 দিন যারা কাজ পায় তাদেরকে বলা হয় মেন ওয়ার্কার। আর মার্জিনাল ওয়ার্কার হচ্ছে কারা? মার্জিনাল ওয়ার্কার হচ্ছে যারা 180 দিনের কম কাজ পায়,
তাদেরকে বলা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার। অর্থাৎ সারা বছর যারা কাজের সুযোগ সুবিধা পাচ্ছে না তাদেরকে আমরা মার্জিনাল ওয়ার্কার বলতে পারি। আর এখানে মার্জিনাল গ্রুপ বলতে বলা হচ্ছে কারা, যারা প্রান্তিক মানুষ, অর্থাৎ যারা সারা বছর কাজকর্ম পাচ্ছে না, তাদের সক্ষমতা রয়েছে কিন্তু কাজ পায় না, তাদেরকে বলা হচ্ছে মার্জিনালাইজ গ্রুপ। তো এবার এখানে মেইন স্ট্রিম সোসাইটি বলতে কি বলা হয়েছে, সেটা স্বাভাবিক সমাজ ব্যবস্থা। সেখানে একটা এক্সাম্পল দেখো, অ্যাক্সেসেবল ইন্ডিয়া ক্যাম্পেইন ফর পারসনস উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তাদেরকেও সমাজের মূল স্রোতের তালিকার মধ্যে নিয়ে আসা, অর্থাৎ তাদেরকে কিছু সুযোগ সুবিধা প্রদান করে তাদেরকে কিছু ট্রেনিং এর মাধ্যমে, কোনো পলিসির মাধ্যমে মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্তি করা, অর্থাৎ তারা যাতে সমাজের মধ্যেই একজন, তারা সমাজ থেকে আলাদা রকম তারা নয়, এই মেসেজটা তাদেরকে দেওয়া। অর্থাৎ এই ফ্ল্যাগশিপের মাধ্যমে সমস্ত সম্প্রদায়ের মানুষ, তাহলে দেখতে পাচ্ছি যারা ডিসেবল বা বিশেষভাবে সক্ষম তাদেরকেও যারা স্বাভাবিক সমাজ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে তাহলে জাস্টিস, মানে সোশ্যাল জাস্টিসের একটা ফর্ম। এরপরে দেখো জেন্ডার জাস্টিস, এটা তো খুবই কাম্য, যে এনশিওরিং ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ নারী পুরুষের ভিতরে সমতা নিশ্চিত করা। আমাদের সমাজ ব্যবস্থা আগের ক্লাসেও বলা হয়েছিল যে আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে পুরুষদেরকে সব জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছিল, নারীদেরকে সব জায়গায় অতটা গুরুত্ব দেওয়া হয়নি। এক্সাম্পল হচ্ছে কি, বেটি বাঁচাও বেটি পড়াও ইনিশিয়েটিভ। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ, যেখানে মেয়েদেরকে পড়ানোর কথা বলা হচ্ছে, মানে মেয়েদেরকে বাঁচাও এবং মেয়েদেরকে পড়াও। আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প, যেটা কন্যাশ্রী প্রকল্প, সেখানেও কিন্তু মেয়েদেরকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের আওতায় এনে মেয়েদেরকে আপলিফ্ট করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তো এই সমস্তগুলো, এই যে বিষয় বলা হলো, ইকুয়ালিটি, ইকুইটি, হিউম্যান রাইটস, সোশ্যাল ইনক্লুশন, জেন্ডার জাস্টিস, অর্থাৎ এই পাঁচখানা বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে সক্ষম হচ্ছি যে সোশ্যাল জাস্টিস ইন্ডিয়ান সিনারিওতে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। কোনো সময় সংবিধান মাধ্যমে সংবিধান স্বীকৃত হয়েছে, কোনো সময় বিভিন্ন লয়ের মাধ্যমে, কোনো সময় বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে, বা কোনো সময় বিভিন্ন প্ল্যানিং এর মাধ্যমে বা পলিসির মাধ্যমে। এই ধরনের ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। ডাইমেনশন অফ সোশ্যাল জাস্টিস ইন ইন্ডিয়া, কি কি মাত্রার মাধ্যমে সোশ্যাল জাস্টিস বিষয়টা ভারতবর্ষে প্রাধান্য পেয়েছে। কাস্ট জাস্টিস কে বাংলা করলে দাঁড়ায় জাতিগত ন্যায় বিচার। এখানে এক্সপ্লেনেশনটা কেমন, অ্যাড্রেসিং হিস্টোরিক্যাল কাস্ট ডিসক্রিমিনেশন, অতীত থেকে যে জাতপাতের বিভাজন চলছিল সেটাকে দূর করা। 1989 সালের এই অ্যাক্ট অনুসারে এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষজনদেরকে কোন রকম ঘৃণা বা সামাজিকভাবে অপমান এইগুলো যদি করা হয় তাহলে তার বিরুদ্ধে আইন করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট। এটা 1989 সালে হয়েছে। ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক ন্যায় বিচার। এখানে রিডিউসিং প্রভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, দারিদ্র দূরীকরণ এবং অসাম্য দূরী করা। মানরেগা, এখানে দেখো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটার একটা অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে 2005 সালে এই অ্যাক্টটি হয়। এই অ্যাক্টের মাধ্যমে করা হয়েছে কি, 100 ডেজ রুরাল এমপ্লয়মেন্ট, অর্থাৎ 365 দিনের মধ্যে 100 দিন গ্রামীণ যারা কর্মী আছে তাদেরকে জব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কাজ দেওয়ার ব্যবস্থা হয়েছে। সমাজে অনেকে রয়েছে যারা মার্জিনালাইজড পিপল, তারা 100, ওই যারা মার্জিনালাইজড পিপল মানে কি বললাম, যারা 180 দিনের কম যারা বছরে কাজ পায়, সেই মার্জিনালাইজড পিপলদেরকে 100 দিনের কাজ সরকারি প্রকল্পের আওতার মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা পাওয়ার ফলে তারা যে আয় করছে তার ফলে তাদের নিজেদের ইকোনমিক চেঞ্জ আসছে, তারা পরিবারকে আরো বেশি ভালো রাখতে পারছে, তাদের যে বেসিক নিডস সেগুলোকে ফুলফিল করতে পারছে। তো এইভাবে ইকোনমিক জাস্টিস প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। এডুকেশনাল জাস্টিস, ইকুয়াল অ্যাক্সেস টু স্কুলিং, অর্থাৎ বিদ্যালয়ে সমান পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সেটা মধ্যে কয়েকটা প্রকল্প দেখো, সর্বশিক্ষা অভিযান 2001 সালে এই সর্বশিক্ষা অভিযান প্রকল্প করা হয়েছিল। কোন রকম পয়সা ছাড়া শিশুরা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত তারা স্কুলে গিয়ে তারা পড়াশোনা শিখবে। ক্লাস 1 থেকে ধরে নাও 8 পর্যন্ত বাচ্চারা স্কুলে বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবে সরকারি স্কুলগুলোতে। এটা নিশ্চয় প্রাইভেট স্কুলে হবে না, এটা শুধুমাত্র সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য সর্বশিক্ষা অভিযান। সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিভিন্ন সম্প্রদায়ের জন্য
বিভিন্ন ধরনের স্কলারশিপ বা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে এডুকেশনাল জাস্টিস প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। হেলথ জাস্টিস, অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার হতে পারবে, সব মানুষ নিতে পারবে এমন ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে। তার ভিতরে একটা এক্সাম্পল হচ্ছে আয়ুষ্মান ভারত। এটা আয়ুষ্মান ভারত হচ্ছে একটা ভারত সরকারের প্রকল্প, যেখানে প্রত্যেক পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা পাওয়াতে পারবে। অর্থাৎ ভারত সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে হেলথ ক্ষেত্রে বিনা খরচে তারা ট্রিটমেন্ট করতে পারছে। এইভাবে হেলথ জাস্টিস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। জেন্ডার জাস্টিস, এম্পাওয়ারিং ওমেন, এখানে মহিলাদেরকে স্বনির্ভর করার চেষ্টা হয়েছে। সেলফ হেল্প গ্রুপ, SHG পুরো হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, মাইক্রো ফিন্যান্স, ম্যাটার্নিটি বেনিফিট। এই সেলফ হেল্প গ্রুপ, এখানে মহিলারা মানে 10 থেকে 20 জন মহিলারা মিলে একটা গোষ্ঠী করে তারা সরকারি জায়গা থেকে মানে ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারে এবং নিজেরা পয়সা সঞ্চয় করতে পারে, নিজেদের মধ্যে কারো যদি দরকার হয় ঋণ এখান থেকে নিতে পারে। এইভাবে তারা স্বনির্ভর হওয়ার প্রকল্পতে অংশ নিতে পারছে। বা তারা এই স্বনির্ভর গোষ্ঠীর মানুষরা তারা হয়তো কোনো একটা হোটেল চালাচ্ছে। তোমরা এরকম দেখে থাকবে মুন্সিয়ার চত্বরে ওই দেখবে পথের সাথী বলে একটা রেস্টুরেন্ট করা হয়েছিল বিডিও অফিস থেকে, ওখানকার একটি সেলফ হেল্প গ্রুপ ওটা চালাতো। এখন হয়তো বন্ধ হয়ে গেছে ততদূর আমি জানি, কিন্তু একসময় কিন্তু ওটা খুব ভালো পরিমাণ চলতো। বা ওইখানে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেই ওই করা হয় পথের সাথে, ওখানে থাকারও মানে লজিং এরও ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র ফুটিং না, আগে তো ফুটিং ছিল, এবং কমিউনিটি হলও রয়েছে। এগুলো কিন্তু স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়। ওকে, আর মাইক্রো ফিন্যান্স হচ্ছে এখানে ক্ষুদ্র ঋণ যেগুলো দেওয়া হয়, সেই ঋণগুলো নিয়ে তারা ধরো স্বনির্ভর গোষ্ঠীর মানুষেরা তারা ঋণ নিয়ে কিছু একটা পোল্ট্রি ফার্ম করলো, ঠিক আছে, সেই পোল্ট্রি ফার্মে করার পরে তারপরে সেই পোল্ট্রি ফার্ম থেকে তারা সেগুলো থেকে ইনকাম করছে এবং তারপরে সেই ঋণ তারা শোধ করছে। এইভাবে অর্থাৎ তাদেরকে সাপোর্ট দেওয়া, মহিলাদেরকে সাপোর্ট দেওয়া সরকারি প্রকল্পের আওতায়, এটাকেই বলা হচ্ছে এম্পাওয়ারিং ওমেন। আর ম্যাটার্নিটি বেনিফিট, মাতৃত্বকালীন সুবিধা, এটা হচ্ছে কি, যারা ধরো চাকরিজীবী মহিলা তারা কোনো জায়গায় কাজ করছে, তারা ম্যাটার্নিটি লিভ পায়, ML। ওকে, অর্থাৎ তারা 6 মাস বাচ্চা প্রসবের সময় মাতৃত্বকালীন ছুটি পায়। এনভায়রনমেন্টাল জাস্টিস, ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, অর্থাৎ সম্পদের সমবন্টন, এই কথাটা এখানে বলা হয়েছে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 ফর ট্রাইবাল কমিউনিটিস, যারা আদিবাসী সমাজ তাদের জন্য এই আইনের আওতায় এটার মাধ্যমে কি হয়েছে, এই ট্রাইবাল কমিউনিটিদেরকে, তারা তো জঙ্গলে ফরেস্টে বাস করতো, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সংবিধান থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে তারা তাদের জীবন জীবিকাটা কেমন ছিল। তারা বনের থেকে গাছপালা তারা রোপণ করত এবং সেখানকার সেই রোপণ করা গাছের পরিমাণ বাড়াতো, এবং জঙ্গলে তারা যখন বাস করত তাদের খাবার প্রয়োজন, সেক্ষেত্রে জঙ্গলের ওই কাঠগুলোকে কুড়িয়ে তারা সেখানে থেকে তাদের রান্না করে তারা জঙ্গলের কাঠকে জ্বালানি হিসাবে ব্যবহার করে তারা তাদের অন্ন সংস্থান করত। বা জঙ্গলের কাঠকে কেটে সেটাকে বিক্রি করে তারা তাদের পেশা তৈরি করেছে। অর্থাৎ আদিবাসী সমাজ ব্যবস্থাকে তারা তাদের জঙ্গলের প্রতি যে অধিকার, সেই অধিকারটা এই 2006 সালের আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। তার ফলে তারা সংবিধান স্বীকৃতভাবে জঙ্গলে স্বাধীনভাবে বাস করতে পারছে এবং জঙ্গলের যেগুলো ব্যবহারযোগ্য জিনিস সেগুলোর প্রতি তাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এবার কয়েকটা কেস স্টাডি লক্ষ্য করো। যেমন বলা হচ্ছে কাস্ট বেসড অ্যাফার্মেটিভ অ্যাকশন, জাতিভিত্তিক সংরক্ষণ। এখানে দেখো, রিজার্ভেশন ইন ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট জব হ্যাজ আফ্লিক্টেড মার্জিনালাইজড কমিউনিটিস থ্রু ডিবেটস অন মেরিট ভার্সেস ইকুইটি পারসেস্ট। এটা কি, বিশ্ববিদ্যালয় ও চাকরিতে সংরক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নীত করেছে। যারা একটু আগেই আমরা যেগুলো পড়ছিলাম, বিশেষ সুযোগ সুবিধা বা রিজার্ভেশন পলিসির মাধ্যমে এগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে বিভিন্ন, শুধুমাত্র ইউনিভার্সিটি নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি চাকরির ক্ষেত্রে। মানরেগা, এই প্রকল্পটা খুব গুরুত্বপূর্ণ। প্রোভাইডস ওয়েজ এমপ্লয়মেন্ট টু রুরাল হাউসহোল্ডস, রিডিউসিং পভার্টি অ্যান্ড ডিস্ট্রেস মাইগ্রেশন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডিস্ট্রেস মাইগ্রেশন জিনিসটা কি, এটা ধরো যারা সারা বছর কাজ পায় না, তারা নিজের রাজ্য থেকে অন্য কোনো রাজ্য বা অন্য কোনো জায়গায় গিয়ে
স্থায়ীভাবে বসবাস করছে, এটাকেই বলা হচ্ছে মাইগ্রেশন। অর্থাৎ নিজের যে বাসস্থান, সেই বাসস্থানে তারা থাকতে পারছে না, যেহেতু সেখানে তারা সঠিকভাবে তাদের জীবন যাত্রাটাকে চালাতে পারছে না। অর্থাৎ দারিদ্রতার জন্য পয়সা অন্য জায়গায় বেশি পাবে, সেই উদ্দেশ্যে তারা অন্য জায়গায় গিয়ে বাস করছে, এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। কিন্তু এই মানরেগা প্রকল্পের মাধ্যমে করা হলো কি, যারা গ্রামের প্রান্তিক মানুষ, তাদেরকে সারা বছরে একটা বড় অংশ কাজ দেওয়ার ব্যবস্থা করা হলো, যাতে তাদের আয় বাড়ে, ইনকাম বাড়ে এবং পরিব্রাজনটা কমে, তারা নিজের বাসস্থানে যাতে তারা নিজের বাসস্থানেই থাকতে পারে, সেই বন্দোবস্তটা করা হয়েছে এই মানরেগা প্রকল্পের মাধ্যমে। ফরেস্ট রাইট অ্যাক্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সিকিউরস ট্রাইবাল রাইটস ওভার ল্যান্ড অ্যান্ড ফরেস্ট, যে ফরেস্টের যে জমি, ভূমি এবং জঙ্গলের উপরে ট্রাইবাল পিপলদেরকে অধিকার সুরক্ষিত করেছে। এনশিওরিং লাইভলিহুড অ্যান্ড কালচারাল সার্ভাইভাল, তাদের জীবনযাত্রা এবং সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটাকে তারা যাতে ধরে রাখতে পারে, সেই উদ্দেশ্যে। জেন্ডার এম্পাওয়ারমেন্ট, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা উপরে পড়লাম যে এম্পাওয়ার রুরাল ওমেন ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি, অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে গ্রামীণ মহিলাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আপলিফ্ট করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ তাদেরকে মূল স্রোতে আনার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ পুরুষদের সাথে সমান পরিমাণ সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা হয়েছে। ট্রান্সজেন্ডার রাইটস, এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় লিঙ্গের অধিকার 2019 আইনি স্বীকৃতি ও কল্যাণমূলক সুবিধা প্রদান করেছে। সংবিধান স্বীকৃত অধিকার অনুসারে তারা কি পাচ্ছে? তারা রেকগনিশন পাচ্ছে, অর্থাৎ তারা তৃতীয় লিঙ্গ হিসাবে তারা বিভিন্ন জায়গাতে তারা পড়াশুনো এবং চাকরিতে তারা অংশ নিতে পারছে, যেহেতু তাদের একটা লিগাল রেকগনিশন রয়েছে। অর্থাৎ তারা তাদের ডিএম অফিসে নিজ নিজ ডিএম অফিসে অ্যাপ্লাই করবে এবং তার মাধ্যমে তারা তাদের পরিচিতিপত্র পাবে। ওকে, এবং তার ফলে তাদের প্রত্যেকটা জায়গায় যে রিজার্ভেশন পলিসি রয়েছে, সেই রিজার্ভেশন পলিসিগুলোতে তারা সুযোগ সুবিধাটা পাবে, অর্থাৎ স্কুলিং এর সুযোগ সুবিধা পাবে, চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবে। অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম, এবং কল্যাণমূলক যে সুবিধাগুলো, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন স্টেটের যে গভর্নমেন্ট রয়েছে, তাদের যে পলিসি গুলো রয়েছে, সেখানে ট্রান্সজেন্ডারদের যে স্কিম পলিসিগুলো নেওয়া হয়েছে, যাতে তারা ওই সুযোগ সুবিধাগুলো পায়, তার বন্দোবস্ত করা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভটা দেখো, ভূগোলগত দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখবো এখানে অনেক বৈষম্য আমরা দেখতে পাই, যেমন রিজিওনাল ডিসপ্যারিটি, যেমন সাউদার্ন স্টেটস কেরালা, তামিলনাড়ু শো বেটার ইন্ডিকেটার্স অফ হেলথ অ্যান্ড এডুকেশন, অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে কেরালা, তামিলনাড়ু অনেক এগিয়ে। আর কিছু বিমারু স্টেট, যেমন নামগুলো হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। বিআই হচ্ছে বিহার, এমএ হচ্ছে মধ্যপ্রদেশ, আর হচ্ছে রাজস্থান, ইউ হচ্ছে উত্তরপ্রদেশ। এই চারটে স্টেটকে বলা হয় বিমারু স্টেট। 1980 দশকে বিজ্ঞানী আশিস বোস এই টার্মটা ব্যবহার করেছিল। বিমারু মানে বলা হচ্ছে যারা দুর্বল, শিক্ষা, স্বাস্থ্য, আয়, এই সমস্ত দিক থেকে যারা দুর্বল, তাদেরকে বলা হচ্ছে বিমারু স্টেট। এগিয়ে যাওয়া রাজ্য এবং পিছিয়ে পড়া রাজ্য, তো তাদের মধ্যে যে ডিসপ্যারিটি রয়েছে, সেটা মানে প্রমাণ হচ্ছে, সেটা পারসিস্ট করছে। মানে কি, সমাজের ন্যায় বিচার এখনো, মানে ন্যায় বিচার থাকলেও সমতা এখনো প্রতিষ্ঠিত হয়নি, রিজিনাল ডিসপ্যারিটি রয়ে গেছে। রুরাল আরবান ডিভাইড, অর্থাৎ সিটিজ হ্যাভ বেটার অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এডুকেশন, এমপ্লয়মেন্ট কম্পেয়ার টু ভিলেজ। এটা আমরা খুব দেখতে পাই, শহরগুলোতে চিকিৎসা, শিক্ষা এবং আয়ের ক্ষেত্রে সুযোগ সুবিধা অনেক বেশি গ্রামের তুলনায়। এটাও একটা গ্রাম এবং শহরের ভিতরে একটা দ্বন্দ্ব, যার মাধ্যমে প্রমাণ হয় যে শহর এবং গ্রামের ভিতরে বিভাজন। ট্রাইবাল রিজিয়ন্স, সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড দ্য নর্থ ইস্ট ফেস displacement due to mining, dams and deforestation, highlighting environmental justice concern. মধ্য ভারত ও উত্তর পূর্ব ভারতে এই ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে উচ্ছেদ, হ্যাঁ, আর সম্পদ শোষণের সমস্যা, অর্থাৎ যেখানে খনি খনন করা হচ্ছে, ড্যাম প্রতিষ্ঠা হচ্ছে, সেই বা ডিফরেস্টেশন করা হচ্ছে, সেই জায়গাগুলোতে এখানকার যারা এখানকার যারা আদিবাসী, যে ট্রাইবাল পিপল, আদিবাসী মানুষজন, তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে, ঠিক আছে। আর হাইলাইটিং এনভায়রনমেন্টাল জাস্টিস কনসার্ন, তাহলে এই যে তারা, অর্থাৎ আধুনিকীকরণ বা মডার্নাইজেশন হওয়ার ফলে মাইনিং, ড্যাম এগুলো কেন হয়? আধুনিকীকরণ হচ্ছে, তাই তো। আর ডিফরেস্টেশন আর একটা পার্ট, অর্থাৎ আদিবাসী সমাজ ব্যবস্থা, সমাজে যারা রয়েছে,
বিশেষ করে মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এই উচ্ছেদের ফলে বা সম্পদ শোষণের সমস্যার ফলে আদিবাসী সমাজের ক্ষতি হচ্ছে। ভারতবর্ষের সমস্ত স্টেটগুলোর মধ্যে যদি দারিদ্রতা, শিক্ষা এবং নারী পুরুষের অনুপাত দেখা হয় তাহলে দেখা যাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম চিত্র। তো তার মানে এই বিষয়গুলো, রিজিনাল ডিসপ্যারিটি, রুরাল আরবান ডিভাইড, ট্রাইবাল রিজিয়নের যে সমস্যাগুলো, স্পেশাল ইনইকুয়ালিটি যেগুলো রয়েছে, সেগুলোকে এখনো পর্যন্ত কিছু স্টেপের মাধ্যমে, কিছু পলিসির মাধ্যমে, কিছু ইনিশিয়েটিভের মাধ্যমে এই ডিসপ্যারিটি গুলোকে দূর করতে হবে, তবেই সোশ্যাল জাস্টিস ভালোভাবে প্রতিষ্ঠা হবে। অর্থাৎ সংবিধান স্বীকৃত তো বটেই সোশ্যাল জাস্টিস, তার সাথে ডেভেলপমেন্ট পার্সপেক্টিভেও এটা খুব জরুরি। কারণ বুঝতেই পারছি, যদি সবাইকে সমান সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে যার মেরিট আছে সে মেরিট সামনে আসবে না, কোয়ালিটি সামনে আসবে না, তার ফলে সমাজের যে ডেভেলপমেন্ট সেটা সঠিকভাবে হবে না, এটা আমরা বলতে পারি। এবং তার ফলে দেখো, এই বিভিন্ন যে প্রকল্প আমরা উপরে পড়লাম, মনরেগা, ফরেস্ট রাইট অ্যাক্ট, জেন্ডার এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম, এগুলো ভারতবর্ষের আর্থসামাজিক যে চিত্র সেটাকে একটা অন্য রূপ দিচ্ছে। অর্থাৎ এই প্রকল্প নেয় আরো কিছু নতুন স্কিম লঞ্চ করে বা যে জায়গাগুলো ব্যাকওয়ার্ড রয়েছে তাদের প্রতি আরো কিছু ইনিশিয়েটিভ নিয়ে সেইখানকার মানুষজনদেরকে আরো মূল স্রোতে নিয়ে আসতে হবে, মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে।